কত আশায় বুক বেঁধে বেঁধেছিলি বাসা, বাসা ঝড়ে উড়ে গেল ভেঙে দিয়ে আসা। হায় রে তোর আশা। সত্যি ঐশিকা, তোমার দুঃখে আমারই চোখের জল বাধা মানছে না। খুব খুব কষ্ট হচ্ছে, তাই না তোমার? কি বলতে এসছেন বলে যান। আগুন? আগুন দেখছি এখনো নেভেনি। এত চেষ্টা করলে উপতিশ্বর বিবাহটা আটকানো। আমার ভাই মহানামা, তাকেও তো বশ করে ফেলেছিলে, কিন্তু তবু ভাগ্য আর ঈশ্বর তোমার সহায় হল না। উপতিষ্যের বিবাহটা আর আটকানো যাবে না। ভগবানের সভায় বিচার শুরু হয়ে গেছে ঐশিকা। তোমার যাবতীয় কুকর্মের শাস্তি এবার তুমি পাবে। আর এতদিন তোমার পাশে অনেক লোকজন ছিল, কিন্তু এখন তুমি একা। উপতিষ্য পারবে তো তোমাকে রক্ষা করতে? প্রতিটা মানুষের জীবনের সুখ শান্তি সব তুমি নষ্ট করে দিয়েছ। এবার তোমার পালা। তুমি নিজের জীবনে আর কখনো সুখ শান্তি ফিরে পাবে না, কখনো পাবে না। কি হয়েছে খনা? তুমি এখানে বসে আছো? আমার কিচ্ছু ভালো লাগছে না কৌরকিমা। কেন সোনা, তুমি এরকম মন খারাপ করছো কেন? সবকিছু কেমন লাগছে কৌরকিমা। এই প্রাসাদে সবাই কেমন বদলে গেছে, এরকম আগে আমি কখনো দেখিনি। কি ব্যাপার সোনা, তোমাকে কি এই প্রাসাদে কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। এই প্রাসাদে রাজপুরুষদের মধ্যে কেমন একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। কি অদ্ভুত ব্যাপার? আমাকে তুমি বলো খনা। আমি তো দেখেছি আমার বাবাকে ভাই কাকা জয়ম কত ভালোবাসতো, কিন্তু এখন দেখছি সবাই সবার বিরুদ্ধে। এটা দেখে এরকম মন খারাপ করে না সোনা, এরকমটাই হয়ে থাকে রাজপরিবারে। কিন্তু কৌরকিমা, ভাই কাকা জয়ম কত ভালো, ওরা তো আমাকে কত ভালোবাসে, তাও কেন? এটাই জীবন খনা, এটাই মেনে নিতে হবে। তুমি যত বড় হবে আস্তে আস্তে দেখবে তোমার চারপাশের জগৎটা কিরকম বদলে যাচ্ছে। কিন্তু কৌরকিমা, আমার তো খুব কষ্ট হয়। কেন এরকম হবে? এটাই যে স্বাভাবিক সোনা। প্রত্যেকটা মানুষই বড় হতে গিয়ে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। তুমি তো সিংহলের রাজকন্যা, তোমাকে যেগুলো আরো অনেক বেশি করে দেখতে হবে। কিন্তু কৌরকিমা, সবাই কি এভাবে শান্তিতে থাকতে পারবে? মজার কথা কি জানো, এই যে চারপাশে এত মানুষ যুদ্ধ কেন করছে বলো তো? প্রত্যেকের বন্ধু হতে চায়। বন্ধু হয়ে থাকার জন্য যুদ্ধ? হ্যাঁ খনা, আর এইরকম পরিস্থিতির সময় দেখবে যে তোমার পাশে আছে, জানবে সেই তোমার প্রকৃত বন্ধু। তাহলে মানুষ এরকমই হয়? দেখো খনা,
সব সময় পৃথিবীতে ভালো খারাপ দুটোই পাশাপাশি থাকবে। ভালোটাকে বেছে নেওয়া হলো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সেটা যদি তুমি করতে পারো তাহলে তুমি সুবিচার পাবেই। দেখবে এমন অনেক কঠিন পরিস্থিতি হয়তো ভবিষ্যতে তোমার জীবনে আসবে, কিন্তু আমি বলছি তুমি তুমি জয়ী হবেই। দিদি, দিদি, আমি একটা সংবাদ নিয়ে এসেছি। হয়তো তুমি তা শুনতে চাও না, হয়তো তুমি এটাকে সুসংবাদ হিসেবে মেনেও নেবে না, কিন্তু কিন্তু আমার কাছে এটা সুসংবাদই। আমার ভাবতেও ভালো লাগছে যে মহারাজ মনে করেন তার এই বিবাহ করাটা উচিত নয়। কিছু মানুষের মধ্যে এখনো এত ভালো মন আছে বলেই পৃথিবীটা আজও এত সুন্দর। মহারাজের এই সিদ্ধান্তে আমি আমি খুব খুশি। কি বলেছেন মহারাজ? তিনি বলেছেন যে তিনি এই পুনর্বিবাহ করতে চান না, আর আমি যেন তার দূত হিসেবে তোমার কাছে এই সংবাদ পৌঁছে দিই। এই একটা ব্যাপারেও তুমি মহারাজকে সম্মত করতে পারলে না? কি করে সম্মত করাবো দিদি? যেখানে আমার নিজেরই সম্মতি নেই সেখানে। আজকে কি হলো তুমি দেখোনি? তুমি কি চাও? কি চাও তুমি? এরকম পরিস্থিতিতে আমাকে বারবার পড়তে হোক? কি চাও কি তুমি? আমি আসলে কথাটা তোমাকে ওভাবে বলতে চাইনি জয়দ্রথ। আমিও চাই যে মহারাজই দ্বিতীয় বিবাহটা করুন। এত অপমান আমি আর সহ্য করতে পারছি না জয়দ্রথ। দিদি, দিদি, এভাবে ভেঙে পড়ো না। তুমিও জানো যে আমাদের সমাজের বেশিরভাগ নারীরাই যশোধরার মতো। আচ্ছা দিদি, আজ যদি এই একই কারণে আমাকে পুনর্বিবাহ করতে হতো, তাহলে তুমি কি যশোধরাকে সমর্থন করতে নাকি আমার পুনর্বিবাহটাকে? দেখো জয়দ্রথ, এইসব কথা বলে দিদি, দিদি, এভাবে অন্যের কথায় প্রভাবিত হয়েও না। শান্ত হয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করো। যা কিছু হয়েছে সবই রাজৌদির চাল। আর যেহেতু মহারাজ একবার জানিয়ে দিয়েছেন যে তিনি এই পুনর্বিবাহ করতে চান না, মন্ত্রীমহলের সদস্য হিসেবে আমার উচিত তার আদেশ মেনে চলা। তাই তাই আমার এখন কর্তব্য সেনাবাহিনী প্রস্তুত করা। তার মানে যুদ্ধ? না, আমি বলছি না যে যুদ্ধটা হবেই। আমি শুধু প্রস্তুত থাকতে চাই। তাহলে তুমিও আমার সঙ্গে ছলনা করলে? তুমিও শুধু মহারাজের কথাই শুনবে? দিদি, আমি শুধু সে কথাই শুনবো যা আমার মন বলবে, যা আমার বিবেক বলবে। আমি আসছি দিদি। প্রণাম মহারাজ। প্রণাম। মহারাজ, কিছু জরুরি বিষয় আপনার সঙ্গে আলোচনার ছিল। বলুন। মহারাজ, বিগত কিছুদিন যাবৎ এই রাজবংশের উপর দিয়ে নানান ঝড়ঝাপটা বয়ে চলেছে এবং বোধ করি কিছু মানুষের এই বংশের প্রতি বিরূপ ধারণাও সৃষ্টি হয়েছে। কেন? মহারাজ, রাজবংশের প্রতি মানুষের একটা নির্দিষ্ট রূপরেখা থাকে। এই সিংহলে কিছুদিন ধরে এমন কিছু ঘটনা ঘটেছে যার সাথে মানুষ সম্ভবত মেলাতে পারছে না। প্রধানমন্ত্রী মশাই, আমি কিছু বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলুন। আমি ক্ষমা প্রার্থী মহারাজ। কিছু কিছু বিষয় রয়েছে যেটা সম্পর্কে আমরা নিজেরাও ঠিক স্পষ্ট নই। যেমন এই কদম্বরাজের বিষয়টি। সিংহলের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন না হলে রাজনৈতিকভাবে একটা বড়সড় বিপদের সম্ভাবনা আছে।
এবং সেক্ষেত্রে আমাদের কোনো নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করা হয়নি। হ্যাঁ প্রধানমন্ত্রী মশাই, আপনি আপনি ঠিকই বলেছেন। এই সম্পর্কে আমাদের কিছু একটা সিদ্ধান্ত দ্রুত নিতেই হবে। এই সিদ্ধান্তের কথা সম্পূর্ণ যেন প্রাসাদের মধ্যেই থাকে। আর আরো গুরুত্বপূর্ণ যেটা হলো, প্রাসাদের কাছের মানুষ যারা, তাদের সাথেই এই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী মশাই, আমার কাছে তো মহারাজ, আমাদের প্রাথমিক কর্তব্য হলো যে যেভাবেই হোক সিংহলবাসীর বিশ্বাসটাকে ধরে রাখা। এই বিশ্বাস, আস্থা কখনো যেন মুছে না যায়। আপনি ঠিকই বলেছেন প্রধানমন্ত্রী মশাই। রাজা হিসাবে আমার কর্তব্য প্রজাদের প্রতিপালন করা, আর সেক্ষেত্রে প্রজাদের রাজবংশের প্রতি বিশ্বাসটা থাকাটাও তো দরকার। আপনি তাহলে খুব দ্রুত আলোচনায় বসার ব্যবস্থা করুন মহারাজ। আমি আসি। প্রণাম। প্রণাম। মা, আমি আর পারছি না মা। এত অপমান, এত দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। দিনের পর দিন সিংহল আর তার প্রজাদের বিপদের মধ্যে দিয়ে দিন কাটানো আমি আর সহ্য করতে পারছি না মা। কেন আমার সাথে এমন হবে? কেন আমার জন্য আমার অতি প্রিয়জনেরা ক্ষতিগ্রস্ত হবে, আমাকে অপমান করবে? কেন মা? আসলে তুমি খুব স্বার্থপর। তুমি নিজের সুখের জন্য যা খুশি তাই করতে পারো। বড় মাছ যেমন পেট ভরানোর জন্য ছোট মাছকে গিলে খায়, তুমি ঠিক তেমনই। কেন আমারই জন্য আমার ভাইয়ের বিবাহিত জীবন ক্ষতিগ্রস্ত হবে? আর তোমার মতো একজন স্বার্থপর অলক্ষীর জন্যই কিন্তু আজকে সিংহলের এই অবস্থা। যশোধরা! চরিত্র আমার বিবাহিত জীবন রক্ষা করার জন্যে কেন আমারই প্রিয়জনেরা তাদের ইচ্ছে স্বপ্নগুলোকে মেরে ফেলবে মা? এটাকে আমি সর্বনাশ বলে মনেই করছি না বৌরানী। এটা আমার কর্তব্য। ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকেই এই কর্তব্যের গুরুত্ব অনেক অনেক বেশি। কি পাপ করেছি আমি? কেন তো কাউকে কোনো দিন কোনো কটু কথা বলিনি, কাউকে কোনো অপমানও করিনি। তাহলে কেন মা, কেন আমাকে আর আমার প্রিয়জনদের এত শাস্তি ভোগ করতে হবে? কিন্তু আর নয় মা, আমিও একজন স্ত্রী, একজন মা, এতজন প্রজাদের রানী মা। আমার আর আমার সিংহলকে রক্ষা করার জন্য আমি জানি আমাকে কি করতে হবে। আমাকে এই কঠিনতম সিদ্ধান্ত পালন করার জন্য শক্তি দাও মা। তুমি ছাড়া আমার কষ্ট আর কে বুঝবে? হয়তো এটাই আমার জীবনের কঠিনতম পরীক্ষা। আমাকে শক্তি দাও মা, শক্তি দাও। পৃথিবীর মায়া ত্যাগ করে আমি নিজেকে আত্মাহুতি দিতে চাই। আশীর্বাদ করো এই পরীক্ষায় আমি যেন সফল হই। রাজিমা, কৌরকে
বল কি কি হয়েছে? তোমার মুখ চোখ এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো? রাজিমা, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। রানী, কি হয়েছে গৌরকি? রানী, চুপ করে থেকো না, তুমি আমাকে বলো কি হয়েছে। রাজিমা, রানী মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে, দরজা খুলছে না। সে কি? হ্যাঁ রাজিমা, আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। ও যদি কিছু... আমি জানি কৌরকিমা, আমার মা তো ঠিক কাজটাই করছে। ঘনা, ঘনা, তুমি জানো তোমার মা মন্দিরে কি করছেন? চুপ করে থেকো না ঘনা, তুমি বলো। আমি তো সেটা জানি না কৌরকিমা। তুমি যে বললে তোমার মা ঠিক কাজ করছেন। হ্যাঁ, আমি জানি। আমার মা কখনো কোনো ভুল কাজ করতেই পারে না। ঐশিকা, ঐশিকা, তুমি তুমি এভাবে মন খারাপ করো না। আমার কিচ্ছু হয়নি রাজিমা, আমি একদম ঠিক আছি। একটা বিশেষ অনুমতি নেওয়ার জন্যই আমি আপনার কাছে এলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে... নিশ্চয়ই। কি অনুমতি আমাকে বলো। আমি আচার্য বিদ্যাধর আর দেবী বসুন্ধরাকে একবার প্রাসাদে আনতে চাই। তার সঙ্গে রাজপুরোহিত মশাইকেও একবার ডেকে পাঠাতে চাই। বেশ তো, এর জন্য আমার অনুমতির কি প্রয়োজন ছিল? ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি যাতে কাল সকালে এনারা সকলেই প্রাসাদে উপস্থিত থাকতে পারেন। বলো, আর কি করতে পারি তোমার জন্য? না রাজিমা, আর কিচ্ছু নয়। আপনি এই ব্যবস্থাটা করে আমার যে কি উপকার করেছেন, আমি কি বলে আপনাকে কৃতজ্ঞতা জানাবো রাজিমা। তাই বুঝি? তার মানে তোমার সঙ্গে আমার কৃতজ্ঞতার সম্পর্ক? চলো খোলা, আজ তোমার সঙ্গে অনেক গল্প করব। আর কি কি করা যায় বলো তো? আমার সাথে গল্প করবে? চলো মা, এক্ষুনি চলো। চলো। মা, কি গল্প বলবে? বলো, তুমি কি গল্প শুনতে চাও? আমি আমি বলবো। সত্যি ঐশিকাকে দেখে এত ভালো লাগছে না আমার, খুব নিশ্চিন্ত লাগছে। ওর মুখ চোখ দেখে মনে হচ্ছে ও খুব খুশি আছে, তাই না? আমার মনে হয় রাজিমা, ও কোনো বড় পুজো করাতে চায়, আর সেজন্যই সিংহলের ধর্মীয় প্রধানদের ডেকে পাঠাচ্ছে। বেশ তো, করুক না। সত্যি এর মধ্যে ওর উপর দিয়ে যা ঝড়ঝাপটা যাচ্ছে। হ্যাঁ, আর এইসব পুজো আচ্ছা নিয়ে ব্যস্ত থাকলে ওর মনটাও ভালো থাকবে। তাহলে ও আর কোনো কঠোর সিদ্ধান্ত নেবে না।